সরকারি নিষেধাজ্ঞার পরও মহাসড়কে চলছে সিএনজি অটোরিকশা ও 3 চাকার যান। জীবিকার তাগিদেই বাধ্য হচ্ছেন বলছেন চালকরা। আমরা এই 5 লাখ টাকাতে গাড়ি কিনছি, আমরা কোথায় যাব? হঠাৎ করে ধরেন যে গাড়ি ভাড়া যদি বন্ধ করে দেয়, তা আমরা ধরেন তো গরিব মানুষ কি করে খাওয়া দাওয়া করবো? মহাসড়কে ছোট গাড়ি চলার জন্য আলাদা লেন করা হবে জানালেন মন্ত্রী। প্রত্যেক 4 লেনের পাশে বাইলেন করব, যাতে ছোট ছোট যানবাহনগুলো চলতে পারে। রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ি ও ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত। দিন আলসেমির কারণে করা হয় নাই, ধরে নাই তো লাইসেন্স আমার লাগেই না, ঠিক আছে। আজকে হঠাৎ করে গেছি সামনে। এই অভিযানে অনেকগুলো ফিটনেসবিহীন গাড়ি জব্দ করেছে, যেগুলো আমরা ডাম্পিংয়ে পাঠাবো। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 15 আগস্টের পর বাঙালির সব অর্জন ধুলোয় মিশে যায়। বিজয় বাঙালি জাতি পরিচিত হয় ঘাতকের জাতি হিসেবে বললেন প্রধানমন্ত্রী। গ্যাটকো দুর্নীতি মামলায় বেগম জিয়ার 2টি রিট আবেদন খারিজ। 2 মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। টানা ভারী বর্ষণ ও নেমে আসা উজানের ঢলে প্লাবিত খুলনার বিস্তীর্ণ এলাকা। ফসল ও চাষের মাছ হারিয়ে দিশেহারা মানুষ। লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে, ঘর বাড়িতে কিচ্ছু নেই। দিল্লিতে স্থানান্তরের পর ব্রিটিশ ভিসা পেতে সময় লাগছে বেশি, বেড়ে গেছে বিড়ম্বনাও। সমাধানের আশ্বাস বাংলাদেশি বংশোদ্ভূত 3 ব্রিটিশ এমপির। এবং মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়ার শঙ্কামুক্ত, জানালেন চিকিৎসকরা। জন্মের 14 দিন পর সন্তানকে কোলে নিয়ে বুকের দুধ খাওয়ালেন মা। পনেরোই আগস্টের পর বাঙালির সব অর্জন ধুলোয় মিশে যায়। বিজয়ী জাতি ঘাতকের জাতি হিসেবে পরিচিত হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের 66তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে আয়োজিত অনুষ্ঠানে তার বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলেজ জীবন থেকে ছাত্রলীগ সংগঠনকে গড়ে তোলা এবং প্রতিটি আন্দোলন সংগ্রামে মিছিলে অগ্রভাগে থাকা। আমরা পরিবার সবাই থাকতাম, কামাল তো সবসময় অগ্রণী ভূমিকা নিত। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, তখন আন্দোলন তুঙ্গে, 69 গণঅভ্যুত্থান, সে সময় সক্রিয় ছিল এবং মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক। 25শে মার্চ রাত্রে এই এলাকায় যত ব্যারিকেড দেওয়া, সেখানে কামালই অগ্রণী ভূমিকা রেখেছিল। 25 মার্চ সন্ধ্যার পরেই বেরিয়ে যায় যে প্রতি যা এলাকায় ব্যারিকেড তৈরি করতে হবে। এরপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, ট্রেনিং নেয় এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন হয়। সে ক্যাপ্টেন পদে ছিল এবং জেনারেল ওসমানী এডিসি হিসেবেও দায়িত্ব পালন করেছে। আমার আর রেহানার 31 তারিখে আমরা জার্মানিতে পৌঁছাই। মাত্র 15টা দিন আমরা বাংলাদেশের বাইরে যাওয়ার পর, এই 15 দিনের পরেই সমস্ত কিছু শেষ হয়ে যায়। বাবা মা, 3 ভাই, আত্মীয় পরিবার পরিজন একই দিনে সব আমরা হারিয়েছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রায়ের কপি হাতে পাওয়ার 2 মাসের মধ্যে বেগম জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বৈধতা ও কার্যক্রম স্থগিত চেয়ে বেগম জিয়ার 2টি আবেদন খারিজ করে এই আদেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা।
7 বছরের বেশি সময় ধরে হাইকোর্টের নির্দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা গ্যাটকো মামলার কার্যক্রম স্থগিত ছিল। যে মামলায় 2008 সালের 13 মে বেগম জিয়া সহ 24 জনকে আসামি করে ঢাকার বিশেষ জজ আদালত 3-এ অভিযোগপত্র দেয়া হয়। এরপর থেকে উচ্চ আদালতের নির্দেশে বন্ধ হয়ে যায় মামলার কার্যক্রম। বুধবার মামলার বৈধতা সংক্রান্ত হাইকোর্টে ঝুলে থাকা বেগম জিয়ার 2টি আবেদন খারিজ করে দিয়ে রায়ের কপি পাওয়ার 2 মাসের মধ্যে বেগম জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট ডিভিশন 2টি রুলই খারিজ করে দিয়েছেন, স্টে ভ্যাকেট করে দিয়েছেন এবং 2 মাসের মধ্যে বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশনা দিয়েছেন। দুদকের আইনজীবী আরো জানিয়েছেন, দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ায় এই আদেশ দিয়েছেন আদালত। প্রাইমা ফেসি কিছু অপরাধের উপাদান আছে, সেই অপরাধের উপাদান এই মামলায় রিট জুডিশিয়ালি ডিটারমিন করা যাবে না। অপরাধ হয়েছে প্রাইমা ফেসি, এটা বোঝা যাচ্ছে, কিন্তু কতটুকু এটা ট্রায়াল কোর্ট বিচারিক আদালত নির্ধারণ করবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। এদিকে মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। একই ধরনের মামলায় আমাদের বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার মামলা খারিজ করে দেওয়া হয়েছে। মামলার রায় পেয়ে পর্যালোচনা করে অবশ্যই এটা আপিল বিভাগে যাব এবং আমরা বিশ্বাস করি আপিল বিভাগে এটার প্রতিকার পাওয়া যাবে। ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ওঠানামার কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে পাইয়ে দিতে রাষ্ট্রের 14,56 কোটি টাকারও বেশি ক্ষতির অভিযোগে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সহ 13 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পল্টন থানায় পুলিশের দায়ের করা গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান সহ 147 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য 7 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। সকালে মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূঁইয়ার আদালত এই দিন ধার্য করেন। আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও আসামিরা হাজির না হওয়ায় তার আইনজীবীরা সময় আবেদন করেন এবং আদালত নতুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। 2013 সালের 11 মার্চ গাড়িতে অগ্নিসংযোগের দায়ে 154 জনের নামে পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে 2014 সালের 25 আগস্ট 147 জনের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র গঠন করে। দেখছেন সন্ধ্যার সময়। নিষেধাজ্ঞার পরও দেশের বিভিন্ন মহাসড়কে চলছে সিএনজি অটোরিকশা ও 3 চাকার যানবাহন। তবে সেই সংখ্যা আজ অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম। জীবন ও জীবিকার তাগিদেই মহাসড়কে যানবাহন চালাতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন চালকরা। সরকারি নিষেধাজ্ঞার পরও সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন মহাসড়কে সীমিত আকারে চলছে ইজি বাইক, মাহেন্দ্র ও অটোরিকশা সহ বিভিন্ন ধরনের 3 চাকার যান। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত চলাকালীন মহাসড়কে তেমন একটা যানবাহন চলাচল করতে দেখা যায়নি। জীবন ও জীবিকার তাগিদেই মহাসড়কে যানবাহন চালাতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন চালকরা। হঠাৎ করে ধরেন যে গাড়ি ঘোড়া যদি বন্ধ করে দেয়, তা আমরা ধরেন তো গরিব মানুষ কি করে খাওয়া দাওয়া করবো? আমাদের অনেক টাকা ঋণ, এগুলা ঋণ পরিশোধ আমরা করবো কিভাবে? ঢাকা সিলেট মহাসড়কে 3 চাকার যান চলাচল করলেও তা বন্ধে তেমন তৎপরতা চোখে পড়েনি। তবে সরকারি এই নিষেধাজ্ঞাকে অযৌক্তিক দাবি করে তা বন্ধে কঠোর আন্দোলনের হুমকি দেন চালক ও মালিকরা। আমরা পেটের তাগিদে আমাদের বিকল্প কোনো রাস্তা নেই, তাই আমরা হাইওয়ে রোডে চলতে হবে। নয়তো আমাদেরকে হাইওয়ে রোডে আমাদেরকে 36 কিলোমিটার ব্যবস্থা করে দেওয়া হোক। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও সীমিত আকারে চলছে 3 চাকার যান। তবে 3 হুইলার মালিক ও চালকরা তাদের 6 দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুধু একটাই দোষ সিএনজির অদক্ষ ড্রাইভার। আসলে বাসের কি অদক্ষ ড্রাইভার নাই? বাসের কি ভালো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে না? হঠাৎ করে আমরা একদিনে আংশিক নামিয়ে আনতে পেরেছি, এটা আমি মনে করি আমার পুলিশ বাহিনীর সার্থকতা। এদিকে নরসিংদী থেকে ভৈরব পর্যন্ত মহাসড়কের 50 কিলোমিটার এলাকা জুড়ে নসিমন করিমন সহ সিএনজি অটোরিকশা চলাচল করতে দেখা যায়নি। এতে স্বল্প দূরত্বের যাত্রীরা বিপাকে পড়েন। তবে পুলিশ বলছে এসব যানবাহন বন্ধ করায় দুর্ঘটনা অনেকটাই কমে গেছে। রুগীরা ডাক্তারের কাছে যাইতে হইব, বাসে নিয়ে যাওয়া সম্ভব না, তখন আমরা সিএনজিটা পাই। আমরা কাউন্টার বাস এগুলো তো আমরা যাইতে পারি না এবং বাসের ভাড়া অত্যন্ত দ্বিগুণ হয়ে গেছে। সব মিলে আমাদের কষ্টের কোনো শেষ নেই। কোনো অটো রিক্সা নাই, কোনো সিএনজি নাই, কোনো রাস্তাঘাটে ওখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তেমন একটা পাওয়া যায়নি। এছাড়া পাবনা ও খুলনার বিভিন্ন মহাসড়কে সীমিত আকারে চলছে ইজি বাইক, মাহেন্দ্র ও অতুল সহ বিভিন্ন ধরনের 3 চাকার যান। গত 4 দিনে অভিযান চালিয়ে প্রায় 250 3 চাকার যান জব্দ করা হয়েছে বলে জানিয়েছে খুলনা জেলা পুলিশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।
আগামীতে মহাসড়কে ছোট গাড়ি চলাচল করার জন্য আলাদা বাইলেন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার আগ পর্যন্ত মহাসড়কের 3000 কিলোমিটার রাস্তায় 3 চাকার কোনো যানবাহন চলাচল করতে পারবে না বলেও জানান তিনি। সকালে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। আমরা প্রত্যেক 4 লেনের পাশে বাইলেন করব, যাতে ছোট ছোট যানবাহনগুলো চলতে পারে, সাধারণ মানুষ এসব যানবাহনগুলো ব্যবহার করে। 3000 কিলোমিটার রাস্তা আমরা সিএনজি, ইজি বাইক, নসিমন, করিমন এইসব গাড়িগুলো যেগুলো দুর্ঘটনার কারণ হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আমরা ও সিএনজি চালকদের জীবনও রক্ষা করতে চাই। ইজি বাইক চালকরাও, তাদেরও গরিব মানুষ, আজকে জীবিকার জন্য তারা যে গাড়ি চালায়, যেখানে জীবনই থাকবে না সেখানে জীবিকার মানবতা অর্থই। মহাসড়কগুলোতে দুর্ঘটনা কমিয়ে আনার জন্য গত 1 আগস্ট থেকে 3 চাকার যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এতে চরম বিপাকে পড়েছেন অটোরিকশা ও 3 চাকার যানের মালিকরা। তবে বিকল্প ব্যবস্থার আগেই এমন সিদ্ধান্তে সংশ্লিষ্টরা ক্ষুব্ধ হলেও স্বাগত জানাচ্ছেন বাস চালকরা। গাজীপুর থেকে ঘুরে এসে প্রতিনিধি সৈয়দ মনিরুল আলমকে সঙ্গে নিয়ে শাফিন জাহিদের রিপোর্ট। আমাদের একটা গাড়ি দিয়ে কয়েকটা সংসার চলে, এভাবে হঠাৎ করে গাড়িটা বন্ধ করে দেওয়া ঠিক হয় নাই। আমরা কোথায় যাব? আমরা এই 5 লাখ টাকাতে গাড়ি কিনছি, আমরা কোথায় যাব? গত কয়েকদিনের দূরপাল্লার মহাসড়কগুলোতে গাড়ি চালাতে না পেরে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছিলেন 3 চাকার বাহনের চালক আর মালিকরা। মহাসড়কে সিএনজি, অটোরিকশা, টেম্পো সহ সব ধরনের ছোট যাত্রী পরিবহনকারী যানবাহন চলাচল সরকারিভাবে নিষিদ্ধ করার প্রতিবাদে ময়মনসিংহ ও গাজীপুর মহাসড়কগুলোতে দেখা যায়নি প্রতিবাদ, বিক্ষোভ আর রাস্তা অবরোধের মতো কোনো ঘটনা। তারপরেও ছিল 3 চাকার কিছু যানবাহনের চলাচল। চালকদের দাবি, বিকল্প পথ না থাকায় বাধ্য হয়েই মহাসড়কে চলতে হচ্ছে তাদের। ফ্যাটের অভাবে আমরা চালাইতে কি করতে হবে? আমাদের কিস্তির টাকা লয় কেউ গাড়ি কিনছে। নিষেধ অমান্য করতেছি ঠিক আছে, কিন্তু অমান্য না করা তো পাও না আমাদের। এদিকে যান চলাচলের বিষয়ে সড়কগুলোতে ছিল হাইওয়ে পুলিশের নজরদারি। আমরা সবসময় রোডে আছি। সরকারি নিষেধাজ্ঞা পাওয়ার পর থেকে আমরা যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন কোনো প্রকার 3 হুইলার, সিএনজি নিষিদ্ধ যে সমস্ত গাড়িগুলি যেন রাস্তায় না চলতে পারে। অন্যদিকে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দূরপাল্লার সব ধরনের যানবাহন চালকরা। সিএনজির জন্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বেশি হতো, যার কারণে আমরা এখন নিরাপত্তাভাবে গাড়ি চালাতে পারছি। কোনো যানজট নাই, ঠিক আছে, একদম ক্লিয়ার। হরেন দিলেও সাইড দিতে চাইতো না, এতে আমাদের খুব সুবিধা হয়েছে। জেলা, আঞ্চলিক ও জাতীয় সড়ক মিলিয়ে মোট 2.5 লাখ দৈর্ঘ্যের মধ্যে মাত্র 3000 কিলোমিটারের মহাসড়কে 3 চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে অভ্যন্তরীণ এলাকায় চলাচলে মহাসড়ক ব্যবহারের বিকল্প না থাকায় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। শাফিন জাহিদ, সময় সংবাদ, গাজীপুর। উচ্চ আদালতের নির্দেশে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্ব দেন। ফিটনেস সার্টিফিকেট না থাকায় অভিযানে 6টি গাড়ি জব্দ ও 3টি ডাম্পিং করা হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় 15,000 টাকা জরিমানা আদায়ের পাশাপাশি 4 চালককে 7 দিন করে জেল দেওয়া হয়। অভিযানের দ্বিতীয় দিনের এসব ঘটনায় 13টি মামলা হয়েছে। গত সোমবার সারা দেশে ফিটনেসবিহীন মোটর যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন উচ্চ আদালত। পাশাপাশি পরবর্তী 30 দিনের মধ্যে ফিটনেসবিহীন গাড়ি চলাচল কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হলে অভিযানের নামে বিআরটিএ। ইংলিশ প্যান্ট পরা যাবত গাড়ি চালাই আমি, এই পর্যন্ত এই মোবিল কোডের ভিতরে আমি আর পড়ি নাই। লাইসেন্স আমার লাগেই না, ঠিক আছে, আজকে হঠাৎ পড়ে গেছি ফান্ডার। ড্রাইভিং লাইসেন্স নাই, এই জন্য ধরছে, এখন জেলে নিয়ে যেতেছে, কি হয় বলা যায় না। একদিন আলসেমির কারণে করা হয় নাই, ধরে নাই তো। 1000 টাকা জমা দিছিলাম, বুঝছেন, ওর আর দিয়ে লাইসেন্স লয়। ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা কম পাচ্ছি। যখন ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ছিল না, আমরা সাধারণত অর্থদণ্ড প্রদান করতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অর্থদণ্ড প্রদান করায়ও তারা আসলে থামছে না, যে কারণে আমরা এখন ড্রাইভিং লাইসেন্স না পড়লে তখন এই জেলের এই কারাদণ্ড এই বিষয়ে চলে যাচ্ছে। এবং আশা করি যে এই বিষয়ে যদি আমরা কন্টিনিউ করি তাহলে এই প্রবণতা অন্তত অনেকাংশে কমে যাবে। যে পর্যন্ত না আসলে একটা অপটিমাম লেভেলে আমরা যেতে পারি সে পর্যন্ত অভিযান চলবে। রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। দুপুরে বনানী পুলিশ ফাঁড়ির সামনে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।
অভিযানে ফিটনেসবিহীন প্রায় 15টি গাড়ি জব্দ ও কয়েকটি গাড়ির মালিককে জরিমানা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা কমিয়ে আনতে এই অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে অনেকগুলো ফিটনেসবিহীন গাড়ি জব্দ করেছে, যেগুলো আমরা ডাম্পিংয়ে পাঠাবো। আজকে তো আনুমানিক আমি হিসাব করি নাই, তারপরেও 15টার মতো হবে। 50% গাড়ি মানে প্রায় চলাচলের অযোগ্য। এর মধ্যে কাগজ আছে, পেপারস আছে, কিন্তু বাস্তবে গাড়িগুলো কিন্তু চলার অযোগ্য। সন্ধ্যার সময় আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই, বিচার দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসীর মিছিল সমাবেশ। এবং জাতীয় পার্টির নেতা ও সংসদ সদস্য এম এ হান্নানের বিরুদ্ধে প্রমাণ মিলেছে ৭১ মানবতা বিরোধী অপরাধের। বাগেরহাটের সিরাজ মাস্টার সহ দুজনের রায় 11 আগস্ট। অমানবিকতা, নৃশংসতা আর উৎকণ্ঠা পেরিয়ে শেষ পর্যন্ত জন্মের 14 দিন পরে কোলে নিয়ে সন্তানকে নিজের বুকে দুধ খাওয়ালেন মা। চিকিৎসকরা জানিয়েছেন, মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তঃসত্ত্বা গুলিবিদ্ধ মা এবং তার সন্তান দুজনেই এখন শঙ্কামুক্ত। শাতিলা শারমিনের প্রতিবেদন। আলিয়া রাজীববার আসছে, আমি এই দুজনেরই দেখেছি, আর কয়জন এসে জানি না। তা আলী আমার দেখা দিয়েছে, আমি আজিববারে বারে বারে করছি, এই তুই কি করতেছিস, তারপরেও আমার বাড়ি দিচ্ছে। বাচ্চার জন্য মায়ের আকুতিও জন্ম দেয় না মায়ার। ক্ষমতা আর আধিপত্য বিস্তারের লোভ মানুষরূপী পশুদের করে দেয় এমন নৃশংস। ওই সন্তান আমি বুকে নিতে পারবো কি না পারবো আমি বলতে পারি না। আমার কাছে খুব ভালো লাগছে আসলে দেখে, ওই দিন খুব ভালো। তা আমি যে বাঁচবো আর আমি যে মনে দেখবো, আমার আশা ছিল না। এই বাচ্চাটা আমার বহু কষ্ট নিয়ে। শত অমানবিকতার পরেও জয় হয়েছে মানবতারই, এমনটি মনে করেন চিকিৎসকেরা। দুজনই ছিলেন জীবনের ঝুঁকিতে। মা ও শিশুর বেঁচে যাওয়াকে তারা বারবার বর্ণনা করেছেন অলৌকিক ঘটনা হিসেবে। ইউটেরাসের দুপাশে বড় বড় লার্জ গ্রেড ভেসেলস গুলা থাকে, রক্ত নালীগুলা থাকে, সেটাকেও পায়াস করতে পারতো, সেটাও টাচ হতে পারতো। তাহলে কতগুলা মানে অ্যাক্সিডেন্ট থেকে উনি বেঁচে গেছেন। নিজের সন্তানকে এক ঝলক দেখার সুযোগ হয়েছিল আরো 2 দিন আগে। তাতেই কি তৃপ্তি মেলে মার? অবশেষে সেই ক্ষণ যখন প্রথমবারের মতো সন্তানকে নিজের বুকে নিতে পারলেন মা। মা এবং শিশু সুরাইয়া দুজনই এখন শঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা। এখন শঙ্কামুক্ত। নেচার যদি আমাকে ফেভার না করে, তাহলে কখনোই আপনি কিন্তু পারবেন না। ও আরেকটু স্টেবল হলে এবং ওর একটু ম্যাচুরিটি আসলে আমরা অবশ্যই মায়ের কাছে দিয়ে দেব, যাতে করে মায়ের সান্নিধ্যে, মায়ের দুধের মাধ্যমে, মায়ের পরিচর্যার মাধ্যমে সে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। মায়ের গর্ভেও যারা সন্তানকে বাঁচতে দেয় না, তাদের আবারও বিচার চাইলেন এই অসহায় মা। একজন মা আর যে কি কষ্ট, আর সেই সন্তান পেটে আসলে যে মার কি যন্ত্রণা, সেই সন্তান আসার আগেই দুনিয়ার বুকের থেকে এত শাস্তি দিয়ে নিয়ে যার কি কষ্ট। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়াতে তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হোসেন মুফতোগলু দেখা করতে এলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। তুরস্কের ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগাতে পারে। এ সময় বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন তুরস্কের রাষ্ট্রদূত। আশা প্রকাশ করেন, শেখ হাসিনা নেতৃত্বে দুই দেশের সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এবং কমিশনের সদস্যরা দেখা করেন। এ সময় বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার ঘটানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোর বয়স থেকে গণতন্ত্রের চর্চা বাড়ানোর জন্য মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ে স্টুডেন্টস ক্যাবিনেট গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের 487টি উপজেলা ও 8টি মহানগরের 1043টি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী 8 আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা বলেন। তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি নির্বাচিত এই ক্যাবিনেট পরিবেশ সংরক্ষণ, সংস্কৃতি ও ক্রীড়া উন্নয়ন সহ বিভিন্ন দিবস পালনে ভূমিকা রাখবে।
ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণী থেকে একজন করে 5 জন এবং সর্বোচ্চ ভোটপ্রাপ্ত 3টি শ্রেণীর 3 জন নিয়ে মোট 8 সদস্য বিশিষ্ট একটি ক্যাবিনেট গঠন করা হবে। নির্বাচনে মোট 6,24,532 জন শিক্ষার্থী সরাসরি ভোটের মাধ্যমে 8,344 জন প্রতিনিধিকে নির্বাচিত করবে বলে জানান শিক্ষামন্ত্রী। স্কুল বাছাই করেছি সব থানা থেকেই, একটা মাধ্যমিক স্কুল, একটা মাদ্রাসা আর একটা কারিগরি স্কুল। মূল লক্ষ্যটা হবে স্টুডেন্টস ক্যাবিনেটের কিশোর বয়স থেকে যাতে গণতন্ত্র চর্চার একটা অভ্যাস গড়ে ওঠে এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তার একটা শ্রদ্ধাশীল হয়ে উঠতে পারে। স্কুল ক্লাসরুম বা ক্লাসের কার্যক্রমের ক্ষেত্রে তারা একটা এই প্রতিনিধিরা সহযোগিতা করবেন। 27শে জুলাই মনোনয়নপত্র এটা দাখিলের তারিখ ছিল, যে 8ই আগস্ট 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। এরপরে তারাই গণনা করবে, তারাই রেজাল্ট দিবে। এমন একটা পরিবেশ সৃষ্টি করা হবে যে হারবে সে বিজয়ীকে অভিনন্দন জানাবে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ 7 আসনের সংসদ সদস্য এম এ হান্নানের বিরুদ্ধে 71 হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন ও ধর্ষণের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সংস্থাটির সমন্বয়ক আব্দুল হান্নান খান জানায়, প্রাথমিক তদন্তে এমন অভিযোগের সত্যতা পাওয়ায় এখন চলছে আনুষ্ঠানিক তদন্ত কাজ। শুধু হান্নান নয়, ওই এলাকার 2 জামায়াত নেতার বিরুদ্ধেও তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। আফজাল হোসেনের আরও একটি প্রতিবেদন। জাতীয় পার্টি নেতা ও বর্তমান ময়মনসিংহ 7 আসনের সংসদ সদস্য এম এ হান্নান, যার বিরুদ্ধে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ জেলা শান্তি কমিটির সাধারণ সম্পাদক হয়ে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। 1 বছর আগে জাতীয় পার্টির এই নেতার বিরুদ্ধে অভিযোগ আসলেও রহস্যজনক কারণে তদন্তের উদ্যোগ নেয়নি তদন্ত সংস্থা। তবে গত মে মাসে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে ময়মনসিংহ আদালতে হান্নান সহ 3 জনের বিরুদ্ধে মামলা করলে এবং আদালত মামলাটি ট্রাইব্যুনালে পাঠালে নড়েচড়ে বসে সংস্থাটি। মামলার এজাহারে 7 জনকে হত্যা, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগ করা হয়। প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যাবে কিনা সেটা আমরা একটা রিপোর্ট আমরা নিয়ে এসেছি, নিয়ে আমরাই করেছি। করার পরে আমি স্যাটিসফাইড হয়েছি দ্যাট দিস মে গিভ মি এ রেজাল্ট। আমি তদন্তটা করা উচিত। And I have endorsed his case has already been started. তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে হত্যা, গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। মানবতা বিরোধী একটা যেটা আছে 3A আছে, বিতে যাব না, বিতেও যাইতে পারে, আর জেনোসাইডে যাব, আর লায়াবিলিটি ফিক্স আপ করব 4-1-এ। আনুষ্ঠানিক তদন্ত শেষে খুব শীঘ্রই জাতীয় পার্টির নেতা এম এ হান্নান, জামায়াত নেতা ফখরুজ্জামান ও গোলাম রাব্বানীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 71 মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি বাগেরহাটে সিরাজ মাস্টার ও খান আকরামের রায়ের দিন 11ই আগস্ট ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 সদস্যের বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন। তবে মামলা চলাকালীন আসামি আব্দুল লতিফ তালুকদার মারা যাওয়ায় তার মামলাটি অকার্যকর ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এর আগে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে 23 জুন রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন আদালত। গত বছরের 5 নভেম্বর এই 3 জনের বিরুদ্ধে 7টি অভিযোগ গঠন করা হয়। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাজনীতিতে টিকে থাকতে হলে আগামী নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বেগম জিয়ার সামনে আর কোনো বিকল্প নেই। আজ ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শেখ কামালের 66তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় নাসিম আরও বলেন, প্রতিপক্ষ দুর্বল থাকলে দলে নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হয়, যার ফলে সুযোগ সন্ধানীরা দলে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পায়। কাজেই দলীয় নেতাকর্মীদের এই ব্যাপারে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। বেগম জিয়া দল আগামী নির্বাচন আলোচনায় বিশ্বাস করি। দলকে টিকে রাখতে হয়, দলকে রাজনীতি করতে হয়, তাহলে নির্বাচনের বিকল্প আছে ছাড়া তার কোনো বিকল্প নাই। যে যত কথাই বলুন, যে যত দাবি করুন, যতই হুমকি দিক কোনো হবে না। 15 আগস্টের আগে মাঠে কেউ ছিল না, তখন আমরা নিজেরা যুদ্ধ করেছিলাম বলেই মোত্তাকিদের বেইমান বিশ্বাসঘাতকতার সুযোগ পেয়েছিল, মনে রাখতে হবে। দল বড় করার দরকার নাই, দল শুধু ত্যাগী পরীক্ষিত কর্মীদের রাখতে হবে, বড় করার কোনো দরকার নাই। অবিলম্বে সব দলের মতামতের ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।
বিএনপি নেতা আমানুল্লাহ আমানের মুক্তির দাবিতে ঢাকা জেলা যুবদল আয়োজিত এক প্রতিবাদ সভায় তারা এই দাবি জানান। এ সময় তারা অভিযোগ করে বলেন, হামলা মামলা করে কোনো সরকারই ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, আওয়ামী লীগও পারবে না। বাংলাদেশের মানুষের জন্য একটা নিরপেক্ষ আবহাওয়ার মধ্যে একটা ধামাধারা নির্বাচন কমিশনকে বাদ দিয়ে সাচ্চা নির্বাচন কমিশনের মাধ্যমে আপনি একটি ভোটের বাক্স বসানোর ব্যবস্থা করেন। দেখেন ক্ষমতা কাছে নাকি কারাগার কাছে। সকলের মতামতের ভিত্তিতে একটি কনসেনসাসের মাধ্যমে আমরা নির্বাচন করতে চাই এবং সেটা আলোচনার মাধ্যমে হতে পারে এবং এই নির্বাচন সুষ্ঠু অবাধ হতে হবে। এই নির্বাচনে নিরপেক্ষতা থাকতে হবে। এই নির্বাচনে নির্বাচন কমিশন যেটা তথাকথিত নির্বাচন কমিশন হয়েছে, যেটা আওয়ামী লীগের ক্যাডারদের মাধ্যমে হয়েছে, সেই নির্বাচন কমিশনকে বাতিল করে নতুনভাবে সকলের গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন হতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে শারীরিক ও যৌন নির্যাতনের চেষ্টার ঘটনায় গণধোলাই দিয়ে এক শিক্ষককে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনার পরপরই এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন এবং আইতুল আলম শিশু শিক্ষার্থীকে দিয়ে প্রায়ই বাড়ির কাজ করিয়ে নিত। বুধবার দুপুরে কাজ করতে না চাইলে শিশুটিকে অমানবিক নির্যাতন করা হয়। এমনকি সেদিন দুপুরে কাজের কথা বলে শিশুটিকে যৌন নির্যাতনের চেষ্টা করে শিক্ষক আইতুল আলম। আত্মরক্ষার্থে শিশুটি মাদ্রাসা থেকে বের হয়ে চিৎকার করে দৌড়ে স্থানীয় এক দোকানে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এ সময় মাদ্রাসার শিক্ষককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে তারা। আমার মারছে, আমি বলছি শাক ফেলে, তারপর আমি বলছি লিখা পারি না, লেখাপড়া আমার মারছে, আমার শুধু শরীর দোষ। তারপর আমি 2 রায় পড়ছিলাম, তারপরে বলতেছে চলে চোর। তারপরে ওই যে দোকানের দাদা আমার বাঁচাইছে। মেয়েটা দুই চাইতে স্যার কইতেছে আমার কে আসো ভাই, তোমরা মানে বাঁচাও বাঁচাও বাঁচাও। এরপর পাশে তো দিয়ে এক হুজুর, এরপর আমি তাফাতা ধরে মেয়েটা রাখছি, ওরে ঘরে না নিরাপদে রাখছি এবং তার শরীরে হাঁটুর উপরে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত চিহ্ন দেখছি। এই ঘটনার পর বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এটা কাম্য না এবং আমরা এলাকাবাসী হিসাবে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দীর্ঘদিন ধরে নির্যাতন করা হচ্ছে এবং মারধর করে ভিতরে কাজ করে বাড়ির, আজকে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। সে তার জীবন বাঁচানোর জন্য বেরিয়ে আসছে। আজকের পর থেকে যেন শিশু নির্যাতন না চলে, এটা বিচার চাই। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এখান থেকে একজন বাচ্চা ক্লাস 3-তে পড়ে আর একজন হুজুরকে নিয়ে আসছে। আবার জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে সে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য আসছিল। দীর্ঘদিন নাকি এই হুজুরের বাসায় তার দিকে কাজ করে বিভিন্ন সময় মারধর করতো। আজকে নাকি তাকে আবার মারধর করেছে, মারধর করার পরে এবং তার শারীরিকভাবে মনে করেছে। বাচ্চাটা যেটা জানাইলো, তদন্ত করে আইনগত যা সাহায্য করে আমরা সেটা করব। 3 বছর আগে শিশুটি ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ার নাদিয়াতুল কুরআন মহিলা মাদ্রাসা নামের একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নাটোরে চুরির অভিযোগে এক কিশোর সহ 2 জনকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটানোর ঘটনা ঘটেছে। গতকাল ইন্টারনেটের মাধ্যমে নির্যাতনের ভিডিও প্রকাশের পর শুরু হয় তোলপাড়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা না হওয়ায় কাউকে আটক করেনি পুলিশ। পুলিশ জানায়, গত 31 জুলাই বড়াইগ্রাম উপজেলার দক্ষিণ মালিপাড়া গ্রামে বুলবুল হোসেনের মুদির দোকানে চুরি হয়। এ ঘটনা 2 দিন পর চোর সন্দেহে দিনমজুর আবুল শামা ও শাকিলকে গাছের সঙ্গে বেঁধে নির্দয়ভাবে পেটায় গ্রামবাসী। এ সময় নির্যাতিতরা নিজেদের নির্দোষ দাবি করলেও রেহাই পায়নি নির্যাতন থেকে। পরে ঘটনা জানাজানি হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এই ঘটনায় কোনো মামলা না হয় তারা কাউকে আটক করতে পারেনি। তবে অভিযোগ পেলে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার পুলিশ সুপার। এলাকার জনগণ খুব উত্তেজিত অবস্থায় দেখায়, তখন আমি পুলিশ প্রশাসনের সহায়তা নিই। পুলিশ প্রশাসনের মাধ্যমে করি, তখন ওই এলাকার মাতব্বররা এটা দায়িত্ব নেয় যে আমরা বৈশিষ্ট্য নিজেরা ফাইসলা করব। এই ঘটনাটি প্রথম আমরা মিডিয়ার বন্ধুদের মাধ্যমে জানতে পারি। তো সেখানে ঘটনাস্থলটা আমি পরিদর্শন করেছি। ঘটনা যেটাই ঘটুক, আইন কেউ হাতে তুলে নিতে পারে না, এটা হচ্ছে আমাদের অবস্থান। তো এই ঘটনা সম্পর্কে আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আসেনি। যদি অভিযোগ আসে সেক্ষেত্রে ব্যবস্থা তো হবেই, তাছাড়া আমরা নিজেরাও এ ব্যাপারে ব্যবস্থা নেব। পাওনা 15 লাখ টাকা চাওয়ায় ছোট ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন হলেন বড় বোন।
নিজ বাড়িতেই ছোট ভাই ও এক সহযোগী শ্বাসরোধ করে হত্যা করে বড় বোন আসমা আক্তারকে। তারপর নির্বিঘ্নে পালিয়ে যায় তারা। নিহতের ছেলের অভিযোগ, কিছুদিন আগেই পাওনা টাকা চাওয়ায় এই খুন করে তার আপন মামা আকবর। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। লাশের ময়নাতদন্ত শেষে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের স্বজনরা এভাবেই কান্নায় ভেঙে পড়েন। মাকে হারিয়ে 3 ছেলে আর 2 মেয়েও হতবাক। পাওনা টাকা চাওয়ায় আপন মামার হাতে নির্মমভাবে মাকে খুন হতে হয়েছে। রাজধানীর নয়াবাজারের বাগদাসী লেনের একটি বাড়িতে এই হত্যাকাণ্ড হয়। সকাল 8টার দিকে মামা আকবর সাথে এক সহযোগীকে নিয়ে বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় মাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে জানায় ছেলে সুমন। কদিন আগে আমার থেকে টাকা নিছিল আকবরে, মামু 15 লাখ টাকা। তা আমার আম্মা কদিন আগে বলছিল আকবর ভাই টাকাটা দিবি না, আমার কারেন্ট বিল বলছি মাঝে দিয়ে দিব, বই লেগে টাকা কবর নিয়ে যাবো, দিয়ে দিই তুমি তোমার টাকা। এই আজকে সকালে ওই আরেকজন লোক নিয়ে এসছে, এসে আমার আম্মাকে যে রুমালের মধ্যে মেডিসিন মিলা মুখ জাবড়া ধরছে, আমার এই ছেলে দেখছে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানায় বংশাল থানার এই তদন্ত কর্মকর্তা। ওনার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব। অলরেডি ও পাশে চলতেছে, আমাদের সিনিয়র অফিসার ওখানে আছে বাড়িতে। খুনির দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন নিহতের স্বজনরা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। টানা ভারী বর্ষণ, উজানে নেমে আসা ঢল এবং কপোতাক্ষের অসমাপ্ত খননে বাধাপ্রাপ্ত পানি প্রবাহে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে খুলনার পাইগাছা ছাড়াও দাকোপ, বটিয়াঘাটা ও ডুমুরিয়া সহ বিস্তীর্ণ এলাকা। ফসল ও চাষের মাছ হারিয়ে দিশেহারা মানুষ, পানিবন্দী হয়ে পড়ছে লাখো মানুষ। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। খুলনার পাইকগাছা উপজেলা কদিন আগেও যে মাঠে উকি দিচ্ছিল আমন ধানের শীষ, যে ঘেরে চাষিরা জাল ফেলে প্রতিনিয়ত মাছ ধরত, সেখানে এখন পানি আর পানি। অতিবর্ষণ ও কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে যাওয়ায় উপজেলার 6টি ইউনিয়নের 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবতার জীবনযাপন করছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হরিডালি ও চাঁদখালী ইউনিয়ন। দুর্গত এলাকায় এখনো পৌঁছায়নি কোনো সরকারি ত্রাণ সামগ্রী। দেখা দিয়েছে নানান ধরনের পানিবাহিত রোগ। দুদিনের মধ্যে আমরা রান্তি খাতে পারিনি, ঘরদর সব ভেঙে গেছে, জলের পরে আমার উঠুনে এই সমান জল, ঘরদর কিচ্ছু নেই, সব ভেঙে চুরি গেছে। এখন আমাকে না বাঁচালি আমরা বাঁচবো না, আমাদের কিচ্ছু নেই। আমরা কোন রকম চেয়ারম্যান সাহেব চিড়ি দিচ্ছে, সেই চিড়ি খেয়ে বেঁচে আছি। মাছের ঘের ও ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা মাছ চাষি ও কৃষকেরা। লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে, গাড়ি বাড়িতে কিচ্ছু নেই, ফসল দিয়ে সব মরে গেছে, ঘর বাড়ি সবটাই মানে তলানো। নিজে 1 লক্ষ টাকা দিলাম এবছর ফসল পাতি করতে গিয়ে, তা তো নেই মোটে। রাস্তা রাস্তা ঘুরে বেড়াতে তাহলে কি করবো। এদিকে সরকারি কোনো ত্রাণ সহায়তা না আসায় স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের উদ্যোগে চলছে বাঁধ সংস্কার ও ত্রাণ বিতরণ কার্যক্রম। 10-12 হাজার মানুষ আজ পানিবন্দী অবস্থায় আছে এবং যে অবস্থা সে অবস্থা দেখা যায় না, এবং তা না কোনোভাবে কোনো কিছু তাদের সহযোগিতার পাশে দাঁড়ানো যায়। 5 টন নাকি বরাদ্দ দিবে ওনার ওখানে, আর 1 লাখ টাকা নাকি দিবে না, এই টাকা আমাদের দরকার নেই, এটা নিয়ে আমরা নামতেও পারবো না। উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্য বলছেন, সরকারি সহায়তার জন্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। সরকারকে জানিয়েছি যে আমাদের চাহিদা সেটা আমরা দিয়েছি, সেটা আমরা পেলে আমরা জনগণকে দিব আর কি। আর এখন চেয়ারম্যানরা তারা নিজেদের উদ্যোগে এই আপদকালীন লোকজনদেরকে সহযোগিতা করছে। পাইকগাছা ছাড়াও দাকোপ, বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। প্রতি বছর বাংলাদেশে প্রায় 21,000 ব্রিটিশ ভিসা দেয়া হয়, আর এই ব্রিটিশ ভিসা আবেদন ঢাকা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় গত বছরের 1 অক্টোবর। এর ফলে অতিরিক্ত সময়ক্ষেপণের পাশাপাশি বেড়েছে ভিসা প্রত্যাখ্যানের হারও। এতে প্রবাসীদের বাড়ছে ক্ষোভ, আর এ বিষয়ে শিগগিরই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানালেন বাংলাদেশি বংশোদ্ভূত 3 ব্রিটিশ এমপি। বিস্তারিত লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। শুধুমাত্র খরচ কমানোর অজুহাতে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের ভিসা সেন্টার ঢাকা থেকে ভারতের দিল্লিতে স্থানান্তর প্রায় 1 বছর হয়েছে, আর এই সময়ে প্রবাসী সহ ব্রিটিশ ভিসা প্রার্থীদের বেড়েছে শুধুই ভোগান্তি। যথার্থ কাগজপত্র থাকার পরও ভিসা আবেদন প্রত্যাখ্যানের পাশাপাশি বেড়েছে ভিসা বিলম্বের জন্য ভুক্তভোগীর সংখ্যা। এই বছরের অনুষ্ঠানে মুস্তাফিজ শফি সহ অনেক কবি সাহিত্যিককে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা ভিসা পান নাই এবং সে কারণে
আমাদের অনুষ্ঠানটা সৌন্দর্যটা অনেকটা হানি হয়েছে এবং আমরা খুবই শঙ্কিত ভবিষ্যতে অনুষ্ঠানগুলো আমরা করতে পারবো কিনা না। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 21,000 ভিসা প্রদান করা হয়। ভিসা আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্র ভারত থেকে যাচাই বাছাই না করে মন গড়া সিদ্ধান্ত দেওয়ার ঘটনা বাড়ছে বলে মনে করেন অনেকে। বাংলাদেশের মতো একটা দেশ যদি ব্রিটেনে 3টা হাই কমিশন চালাইতে পারে, লন্ডনে মেইনটা, এরপরে আর 2টা আছে বার্মিংহাম ম্যানচেস্টার, ব্রিটেনের মতো দেশ বাংলাদেশে পারবে না কেন? একটা ভিসা নিতে হইলে মানুষের লক্ষ হাজার হাজার টাকা দিতে হচ্ছে একটা ফিস, সেই ফিসটা দিয়েই তারা চালাইতে পারে। বৎসরে 21,000-এর উপরে ভিসা হয়, এটা আপনারা জানেন। ভারত থেকে পুনরায় বাংলাদেশে ব্রিটিশ ভিসা সেন্টার ফিরিয়ে আনার জন্য বাংলাদেশি বংশোদ্ভূত 3 ব্রিটিশ এমপি ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানালেন বঙ্গবন্ধুর নাতনি টিলিপ সিদ্দিকী এমপি। কারণ আমি শুনেছি যে মানুষের অসুবিধা হচ্ছে ভিসা সেশনটা নিয়ে যাওয়ার পর, আমরা দেখি কি করা যায়। আমরা চেষ্টা করব যে মানুষের জন্য জানি আরো ইজিয়ার হয়ে যায়, আমরা এখানে নিয়ে আসার চেষ্টাটা করব। আমরা 3 জন একসাথে কাজ করব, এটা আমরা প্লেজ করে ফেলেছি। ব্রিটেন বাংলাদেশে প্রতি বছর প্রায় 200 কোটি পাউন্ডের ব্যবসা পরিচালনা করে, আর ব্রিটেনে রেস্টুরেন্ট ব্যবসায় বার্ষিক 350 কোটি পাউন্ডের লেনদেনের মধ্যে বাংলাদেশিদের অংশ 80%। ব্রিটেনের সাথে বাংলাদেশের গভীর সম্পর্কের কারণে দিন দিন ভিসা আবেদনের হার বাড়লেও ভোগান্তি কমছে না কোনো অংশে। নানা ধরনের এসব বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে বাংলাদেশের সরাসরি ভিসা আবেদনের কার্যক্রম চালু করা হবে, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত 28 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মীদের আশঙ্কা মৃতের সংখ্যা বাড়তে পারে। এনডিটিভির খবর অনুযায়ী গুরুতর আহত 40 জন সহ 300 জনকে উদ্ধার করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বর্ষণে নদীর পানি বেড়ে রেললাইন ডুবে যাওয়ায় 2টি ট্রেন ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায়। মঙ্গলবার রাত 11:30টার দিকে ভারতের মধ্যপ্রদেশের হারদায় মুম্বাই থেকে বারাণসীগামী কামায়নী এক্সপ্রেসের 10টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর মিনিট কয়েক পরই একই স্থানে বিপরীত দিক থেকে আসা জব্বলপুর থেকে মুম্বাইগামী জনতা এক্সপ্রেস নামের ট্রেনটিও লাইনচ্যুত হয়ে কামায়নী এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয়। এতে মাচাক নদীর ব্রিজ ভেঙে 2টি ট্রেনেরই কয়েকটি করে বগি নদীতে পড়ে যায়। খবর পেয়ে মেডিকেল টিম এবং উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছান। আমরা এরই মধ্যে ভোপাল থেকে 35 সদস্যের একটি বিশেষ দলকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তারা সেখানে পৌঁছালে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে বলে আশা করছি। এখন পর্যন্ত বেশ কয়েকজনের মরদেহ এবং আহত অবস্থায় অনেককে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, ভারী বর্ষণে রেল লাইনের আশপাশের মাটি নরম হয়ে যায়। এরপর সেখানে ট্রেন আসলে ওজনে লাইন সহ মাটি বসে গেলে ট্রেন দুটি দুর্ঘটনা কবলিত হয়। অতিবৃষ্টির কারণে নদীর পানি বেড়ে রেল লাইনের মাটি নরম হয়ে যায়, আর এতেই কামায়নী এক্সপ্রেসের 6টি বগি লাইনচ্যুত হয়। এভাবেই বিপরীত পাশের জনতা এক্সপ্রেসের একটি ইঞ্জিন ও 4টি বগি লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটে। তবে ট্রেন দুটির যাত্রী সংখ্যা সম্পর্কে কোনো ধারণা না পাওয়া যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে রেল মন্ত্রণালয় থেকে দুর্ঘটনার খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের উদ্ধারকর্মীরা মাঠে নেমেছে। সমবেদনা জানানোর পাশাপাশি হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রেল মন্ত্রণালয়। আমরা আন্তরিকভাবে দুঃখিত। নিহতদের পরিবারকে 2 লাখ রুপি এবং গুরুতর আহতদের 50,000 রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া বাকি আহতদের 25,000 রুপি করে দেওয়া হবে। নিহতদের স্বজনদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। আগামীতে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলে যে কোনো ফরম্যাটের ক্রিকেটে নিজের সেরাটা খেলতে চান বলে জানালেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের পারফরম্যান্স ভবিষ্যতেও ধরে রাখতে চান তিনি। বিশেষ করে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের হয়ে সাদা পোশাকের সুযোগ পেলে আবারও দলের অবদান রাখার প্রতিশ্রুতি দেন এই কার্টার পেসার। 3 ফরম্যাটে খেলার সুযোগ দিচ্ছে, আর আমি যে ফরম্যাটে দিচ্ছে কি মানে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, আর উপর আল্লাহ আমার ভালো দিন দিচ্ছে, ভালো হয়েছে। যদি সুযোগ পাই তাহলে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আর এর ভিতরে গ্যাপ আছে 1 মাসের, ওর ভিতরে যদি যে ফিটনেসের সমস্যা থাকলে সেগুলো বোলিংয়ে আরো শিখতে তো চাই সবাই।
সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়ার শঙ্কামুক্ত, জানালেন চিকিৎসকরা। জন্মের 14 দিন পর সন্তানকে কোলে নিয়ে বুকের দুধ খাওয়ালেন মা। 15 আগস্টের পর বাঙালির সব অর্জন ধুলোয় মিশে যায়। বিজয়ী বাঙালি জাতি পরিচিত হয় ঘাতকের জাতি হিসেবে, বললেন প্রধানমন্ত্রী। গ্যাটকো দুর্নীতি মামলা বেগম জিয়ার 2টি রিট আবেদন খারিজ। 2 মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। মামলা চলতে আর কোনো বাধা নেই। সরকারি নিষেধাজ্ঞার পরও মহাসড়কে চলছে সিএনজি অটোরিকশা ও 3 চাকার যান। ছোট গাড়ি চলার জন্য আলাদা লেন করা হবে, জানালেন মন্ত্রী। এবং টানা ভারী বর্ষণ ও নেমে আসা উজানের ঢলে প্লাবিত খুলনার বিস্তীর্ণ এলাকা। ফসল ও চাষের মাছ হারিয়ে দিশেহারা মানুষ। লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে, গাড়ি বাড়িতে কিছু নেই। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।